হ্যালো স্টুডেন্ট, আমি মানস প্যারা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, স্টুডিয়ারের গণিত টিচার। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, যে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপে ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। স্টুডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্টুডিয়ার ইউটিউব চ্যানেলে আরও অনেক এক্সপিরিয়েন্স টিচারদের ফ্রি ভিডিও তোমরা দেখতে পাবে। তো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11 বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিন্যাস বা পারমুটেশন, এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখো, এই বিন্যাস বিষয়টা খুবই একটা সাধারণ এবং ইন্টারেস্টিং অধ্যায়। এই স্পেশালি আমার ক্ষেত্রে এই বিন্যাস অধ্যায়টা করার পরেই অঙ্কের প্রতি ইন্টারেস্ট আরও বেশি বেড়ে গেছে। তোমরাও দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমাদেরও দেখবে ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যাবে। দেখো, বিন্যাস আজ থেকে কয়েক দশক আগে দ্বিতীয় ভাস্করাচার্য, আমাদের ভারতীয় গণিতজ্ঞ, এবং তিনি একজন কি ছিলেন, ফিলোসফার। তিনি সর্বপ্রথম এর ধারণা দিয়েছিলেন। সেই ধারণাটা কি ছিল? দ্বিতীয় ভাস্করাচার্য সিদ্ধান্ত শিরোনামী নামে এক ধরনের বই লিখেছিলেন। সেই বইয়েতে সর্বপ্রথম তিনি বিন্যাসের ধারণা লিখেছিলেন, এবং সেই বইতে লীলাবতী বলে একজন ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা হচ্ছে তার কন্যা লীলাবতী। সেই লীলাবতীকে উদ্দেশ্য করে করে তিনি সেই সিদ্ধান্ত শিরোনামী বইটা লিখেছিলেন। দেখো, এই ভূমিকাটা আমরা প্রথমে আসি। এই ভূমিকাটা কোথায় আসবো? ভূমিকা দেখো, ইন্ট্রোডাকশন। গণিতের বস্তুর সমূহের বিন্যাস ও সমবায় এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র এইটা বিন্যাস সম্পর্কে জানবো, সমবায়ের জন্য আর একটা অধ্যায় আছে, সেটা আমরা সমবায় সম্পর্কে শিখব। বিন্যাস ও সমবায়ের ধারণা প্রয়োগ করে আমরা প্রথাগত গণনা পদ্ধতি এড়িয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। প্রথাগত গণনা যে পদ্ধতি, যেটা সেই প্রথাগত গণনাটা বাদ দিয়ে আমরা অন্যভাবে কাউন্টিং শিখব। কাউন্টিংটা কিরকম হবে? কাউন্টিং হবে স্মার্ট কাউন্টিং। স্মার্ট কাউন্টিং কিরকম বলবো? ধরে নাও যে তোমরা একটা সিনেমা হলে গেছো, যে তোমরা দেখতে পাচ্ছ যে সিনেমা হলে কিছু সিট ফিল আপ হয়ে আছে আর কিছু সিট খালি আছে। তাহলে তোমাদেরকে যদি মনে হয় যে আমরা গুনে দেখব যে সিনেমা হলে কতজন দর্শক নিজস্ব সিটে বসে সিনেমা দেখছে, তাহলে কিভাবে গুনবে? তাহলে এমন কেউ স্টুডেন্ট হতে পারে যে 1 2 3 4 এইভাবে কাউন্টিং করবে। অথবা কেউ তোমাদের মতো স্মার্ট স্টুডেন্ট থাকতে পারে, তারা স্মার্ট কাউন্টিং করবে। কিভাবে? দেখো, তারা প্রথমে গুনে নেবে যে সিনেমা হলের মধ্যে কতগুলো সিট আছে, কারণ প্রত্যেকটা রোয়েতে বিভিন্ন ধরনের সিট হতে পারে। তো সিনেমা হলটা সামনের দিকে, স্ক্রিনের দিকটা সরু, ক্রমশ দূরের দিকটা প্রশস্ত। তাহলে তারা কাউন্টিং করে নেবে যে কতগুলো সিটস আছে। ধরে নাও 400টা সিটস আছে। তাহলে 400টা সিটসের মধ্যে, সিনেমা হলের মধ্যে ধরে নাও তোমার 400টা সিটস আছে, 400টা সিট। সেখানের মধ্যে ধরে নাও যে তোমাদের 5জন অ্যাবসেন্ট আছে, মানে 5টা সিট খালি আছে। তাহলে 400 থেকে 5 মাইনাস করে নাও, তাহলে কত হবে? 395। তাহলে 395 এতজন দর্শক সিনেমা হলের মধ্যে বসে সিনেমা দেখছে। তাহলে এটাই হচ্ছে স্মার্ট কাউন্টিং। তাহলে একজন কিভাবে গুনেছে, যে প্রথম স্টুডেন্টরা কিভাবে গুনেছে, যে 1 2 3 4 এইভাবে গুনেছে। কিন্তু তোমাদের মতো স্মার্ট স্টুডেন্টরা কিভাবে গুনলো, যে টোটাল সিট থেকে অ্যাবসেন্ট সিটটা মাইনাস করে দিল। তাহলে দেখো, এটাই হচ্ছে স্মার্ট কাউন্টিং। এই কাউন্টিংটাই আমরা এই বিন্যাসের মধ্যে শিখব। গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, এবং বিন্যাস সমবায় সংক্রান্ত গাণিতিক সমস্যার কথা প্রাচীন গণিতজ্ঞরা আলোচনা করে গেছেন।
এ সম্বন্ধে আরো কাজ করে গেছেন দ্বিতীয় ভাস্করাচার্য। আমরা বলেছি না একটু আগেই যে দ্বিতীয় ভাস্করাচার্য ভাস্করা টু, তার গণিত গ্রন্থ সিদ্ধান্ত শিরোনামী, এই সিদ্ধান্ত শিরোনামীতে প্রথম বিন্যাসের সম্পর্কে তিনি উল্লেখ করে গেছেন। সেই বিন্যাসকে তার কন্যা লীলাবতীকে ডেলিগেট করেছেন। সেই সিদ্ধান্ত শিরোনামীতে শ্লোকগুলো এইভাবে লেখা আছে যে হে লীলাবতী, বলো যে একটা আয়তক্ষেত্রের মধ্যে 3টে লম্বা লম্বা লাইন টেনে দিলে কতগুলো আয়তক্ষেত্র তৈরি হতে পারে। তাহলে এইভাবে অনেক শ্লোক দ্বিতীয় ভাস্করাচার্য লিখে গেছেন। পরবর্তীকালে আরো অনেক গণিতজ্ঞরা আছে যে বিন্যাস সম্পর্কে সঠিক ধারণা দিয়ে গেছেন। দেখো বিন্যাসটা আমরা দেখো কিভাবে বুঝবো। ধরে নাও ধরা যাক যে এ বি সি 3টে অক্ষর, এনি নাম্বার, আমাদের ইংরেজি বর্ণমালার যে 26টা অক্ষর আছে তার মধ্যে ধরে নিচ্ছি এবিসি যে কোনো 3টে। এই 3টি অক্ষর থেকে 2টি করে অক্ষর নিয়ে বিভিন্ন ক্রমে সাজানো যেতে পারে। দেখো আমরা এখান থেকে যে কোনো দুটো নিতে পারো, এ বি নিতে পারি, অথবা বিসি নিতে পারি, অথবা এসি নিতে পারি, অথবা সি এ নিতে পারি। যে কোনো দুটো অক্ষর নিয়ে বিভিন্ন ক্রমে সাজাতে পারি। দেখো কতগুলো ক্রম হতে পারে সজ্জা। দেখো এ আর বি নিলে এ বি হবে, এর বিপরীতটা বি এ নিলে বি এ হবে, বি এর সঙ্গে সি নিলে বিসি হবে, সি এর সাথে বি নিলে হচ্ছে সিবি হবে, সি এর সাথে এ নিলে সি এ হবে, আবার এ এর সাথে সি নিলে এসি হবে। এই 6টা সজ্জার প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে কিছুটা? একটু একটু ধারণা আসছে, তাই তো? এবার দেখো সঠিক ধারণা চলে আসবে। দেখো একটা গল্পের মাধ্যমে যদি দেখি বিন্যাসটা কিভাবে আসবে। দেখো একটা ফ্যামিলিতে ধরে নাও তারা 4 জন ভাই বোন আছে। প্রথম ভাইয়ের নাম হচ্ছে রাহুল, দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে রোহিত, তৃতীয় ধর নাম হচ্ছে রিয়া, তার বোন, আর চতুর্থ বোন হচ্ছে ধর নাও প্রিয়া। একটা ফ্যামিলিতে 4 জন আছে, তারা 4 জন ভাই বোন, রাহুল, রোহিত, রিয়া এবং প্রিয়া। এবং তাদের সমস্যা হচ্ছে তাদের বাড়িতে যে ডাইনিং টেবিল আছে সেই ডাইনিং টেবিলে 4টে সিটস আছে। ধরো নাও 4টে সিটস, চারটে সিটস 1 2 3 and 4। আমি নাম্বারিং করে দিই এর মধ্যে। এই ফার্স্ট সিটটা হচ্ছে 1, সেকেন্ড সিটটা হচ্ছে 2, থার্ড সিটটা হচ্ছে 3, ফোর্থ সিটটা হচ্ছে 4। তাদের মধ্যে রোজ ঝগড়া এই নিয়ে হয় যে কে প্রথম সিটে বসবে। রাহুল সবচেয়ে বড়, রাহুল বলে আমি বসবো, রোহিত বলে আমি বসবো, রিয়া বলে আমি বসবো, প্রিয়া বলে আমিও 1 নম্বর সিটে বসবো। তাহলে দেখো এই সমস্যা সমাধান করার জন্য তার বাড়ির বাবা, মানে এই রাহুল, রোহিত, প্রিয়া, রিয়ার বাবা কি আইডিয়া করেছে, বলছে রাহুলকে এমন একটা দায়িত্ব দিয়েছে, বলছে এমন একটা তালিকা তৈরি করো যে তালিকায় প্রথম দিন যদি রাহুল বসে 1 নম্বর সিটে,
দ্বিতীয় দিন রোহিত বসবে 1 নম্বর সিটে, তৃতীয় দিন রিয়া বসবে 1 নম্বর সিটে, চতুর্থ দিন প্রিয়া বসবে 1 নম্বর সিটে। তাহলে দেখো এই কাউন্টিংটা তৈরি করার দায়িত্ব কার উপর এসছে? রাহুল। রাহুল তোমাদের মতো স্মার্ট বয় ছিল। তাহলে দেখো কিভাবে সে তালিকা তৈরি করেছে। সে তালিকা তৈরি করেছে ফার্স্ট ডে, মানে হচ্ছে মন্ডেতে 1 নম্বর সিটে রাহুল, 2 নম্বর সিটে রোহিত, 3 নম্বর সিটে রিয়া, 4 নম্বর সিটে প্রিয়া বসেছে। এটা মন্ডে কেস চলে গেল। এবার আসবে টিউসডে। টিউসডেতে 1 নম্বর সিটে তো আর রাহুল জায়গা পাবে না, কি আসবে? রোহিত। তাহলে রোহিত জায়গা পাবে 1 নম্বর সিটে। তাহলে দেখো এরকম করে চলতেই থাকবে তো, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো আবার কবে রাহুল 1 নম্বর সিটে জায়গা পাবে, তার দায়িত্বটা গুনার দায়িত্বটা রাহুলেরই। তাহলে রাহুল এভাবে গুনে এসে তার বাবাকে জানাচ্ছে যে রাহুল ফ্যাক্টোরিয়াল 4 সমান কত হবে? 4 × 3 × 2 × 1। গুণফল কত আসলো? 3 2 6 4 24। রাহুল প্রায় 1 মাস পরে এসে তার বাবাকে জানাচ্ছে যে বাবা, তুমি যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্বটা আমি পুরো কমপ্লিট করেছি, কিন্তু এতে ঝগড়ার সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সমস্যা আরও বেড়ে যাবে। কিভাবে? বলছে আমি যদি প্রথম দিন 1 নম্বর সিটে জায়গা পাই, তাহলে আবার 24 দিন পর এসে আবার 1 নম্বর সিটে জায়গা পাবো। রাহুল এই যে কাউন্টিংটা করেছে, এই কাউন্টিংটাই হচ্ছে স্মার্ট কাউন্টিং। দেখো এই স্মার্ট কাউন্টিং নিয়ে আমরা আলোচনা করব। এই যে বসার জায়গা, এই বসার জায়গাগুলোকে আমরা কি করি? অ্যারেঞ্জমেন্ট বলি। কারণ রাহুল বসছে, রোহিত বসছে, রিয়া বসছে, প্রিয়া বসছে, এগুলো কি? এগুলো অ্যারেঞ্জমেন্ট। তাহলে বিন্যাস আমাদের সব সময় অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করবে। ওকে, তাহলে দেখো বিন্যাস আমাদের সবসময় অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করবে। এই যে 4 এর পাশে আমি দেখো একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো। তাহলে তোমরা একটু ধারণা তো আসছে যে বিন্যাস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যে রাহুল, রোহিত, প্রিয়া এবং রিয়া কিভাবে তারা ডাইনিং টেবিলের সিটের উপর জায়গা করবে। বোঝা গেল যে প্রথম দিন যদি রাহুল 1 নম্বর সিটে বসে, তাহলে কিন্তু 24 দিন পরে এসে আবার রাহুল মানে সেম অ্যারেঞ্জমেন্টে বসবে। এখানে রাহুল, রোহিত, রিয়া এবং প্রিয়া। ওকে, শুধু রাহুল 1 নম্বর সিটে বসলেই তো হবে না, 2 নম্বর সিটেও রোহিতকে থাকতে হবে, 3 নম্বর সিটে প্রিয়াকে থাকতে হবে, রিয়াকে, চতুর্থ সিটে প্রিয়াকে থাকতে হবে। ওকে, পুরো সেম অ্যারেঞ্জমেন্টে আবার 24 দিন পরে আসবে। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটু জানলাম। এর নেক্সট আমরা জানবো বিন্যাসের সংজ্ঞা। দেখো বিন্যাস আমরা কাকে বলবো? বিন্যাস মানে তো পারমুটেশন। তাহলে দেখো পারমুটেশন আমরা কাকেই বলতে পারবো? যে কতকগুলি ভিন্ন ভিন্ন বস্তুর মধ্য থেকে একযোগে কয়েকটি বা সবগুলিকে নিয়ে যতগুলি ক্রম অনুযায়ী যত প্রকারে সাজানো যায়, তার প্রত্যেকটিকে বিন্যাস বলা হয়। একটু আগেই শিখেছিলাম যে এবিসিকে নিয়ে, এবিসির মধ্যে জোড়া জোড়া সংখ্যা নিয়ে, মানে দুটো করে সংখ্যা নিয়ে টোটাল কতগুলো সজ্জা তৈরি করা গেছিল? টোটাল 6টা সজ্জা তৈরি করা গেছিল। ওকে, মনে আছে তো? একটু আগে দেখালাম। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, ইন্টারেস্টিং জিনিস। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 1 2 3 করে 10 পর্যন্ত বলছে সংখ্যাগুলির সাহায্যে
কতগুলি ফোন নাম্বার তৈরি করা যাবে যাদের শুরুতে দুটি নাম্বার 95 থাকবে। দেখো ফোন নাম্বার আমরা তো জানি 10 ডিজিটস হয়, তাহলে 10 ডিজিটের ফোন নাম্বার তৈরি করতে হবে। কন্ডিশন বলে দিয়েছে প্রথম দুটো ডিজিট 9 এবং 5 হতে হবে। ওকে, 9 এবং 5 হতে হবে। দেখো অঙ্কটা আমরা করব, এখানে আমরা শূন্যটাও লিখে নিচ্ছি, কারণ শূন্যটাও তো আসতে পারে নাম্বারের মধ্যে। তাহলে এখানে হবে 0, 1, 2, এখান থেকে 10 পর্যন্ত আছে। 10কে আমরা ধরবো না, কারণ 10 তো হচ্ছে টু ডিজিট নাম্বার, সেই জন্য আমরা 9 পর্যন্ত ধরবো। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির সাহায্যে কতগুলি ফোন নাম্বার তৈরি করতে পারবো যাদের শুরুতে হচ্ছে 95 থাকবেই। কন্ডিশন কি কি আছে দেখো, যে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না, মানে কোনো একটা নাম্বার ডবল ব্যবহার হবে না, মানে 2 ডবল ব্যবহার হবে না, 3 ডবল ব্যবহার হবে না, বা 5 ডবল ব্যবহার হবে না। তাহলে আমরা কিভাবে নাম্বারগুলো তৈরি করতে পারবো? তাহলে আমরা সমাধান করছি, দেখো সলভ। আমরা 1 নম্বরেরটা সমাধান করছি। 1 নম্বরেরটা কি বলেছে, যে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না। তাহলে পুনরাবৃত্তি যদি না হয় তাহলে আমরা ফোন নাম্বার কিভাবে তৈরি করব? ফোন নাম্বারে প্রথম দুটো ডিজিট তো কনস্ট্যান্ট আমাদের বলে দিয়েছে, 9 এবং 5, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো আর বাকি কতগুলো ঘর পাবো, তাহলে খালি বাকি পাবো আর 8টা। তাহলে দেখো এখানে 1 একটা ঘর খালি, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে দেখো আমি 8টা ড্যাশ করেছি, এই 8টা ড্যাশের ড্যাশ এক্সকিউজ মি, এই 8টা ড্যাশেতে আমাদের নাম্বার পুট করতে হবে। তাহলে নাম্বারটা আমরা কত প্রকারে পুট করতে পারবো? কত প্রকার, কোন কোন নাম্বার পুট করব সেটা নয়, কত প্রকারে পুট করতে পারবো। দেখো 9, 5 এখানে আছে, আমি এখানে 0 লিখতে পারি, অথবা কেউ এখানটায় 0 লিখতে পারে। ওকে, তাহলে দেখো কি কি নাম্বার পুট করছি সেটা নয়, কত প্রকারে পুট করতে পারবো। দেখো 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা নাম্বার আছে, কারণ আমরা 0 থেকেই কাউন্ট করবো, তোমরা গুনে নাও না। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 10 গাঁটে হচ্ছে, তাহলে যেহেতু 10 গাঁটে হচ্ছে তাহলে টোটাল 10টা নাম্বার। তাহলে 10টা নাম্বারের মধ্যে তো দুটো নাম্বার এখানে ব্যবহার হয়েই গেছে, তাহলে বাকি থাকছে কতগুলো নাম্বার? বাকি থাকছে আর 8টা নাম্বার। 8টা নাম্বার বাকি থাকছে, এই 8টা নাম্বারকে আমাদের এই 8টা পজিশনে ব্যবহার করতে হবে। তাহলে দেখো কতগুলো হবে। তাহলে দেখো 8টা নাম্বারের এই প্রথমের ঘরটা আমরা 8টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা পুট করে দিতে পারি। এটা কিন্তু সংখ্যা নয়, ঠিক আছে, এটা আমরা শুধু প্রকার লিখছি। 8 প্রকারে ফিল করতে পারি। তারপরে ঘরটা দেখো আর 8টা পাবো না, 7 প্রকারে ফিল করতে পারবো। তারপরে ঘরটায় দেখো 6 প্রকারে ফিল করতে পারবো। তারপরে ঘরটা আমরা 5 প্রকারে ফিল করতে পারবো। তারপরে ঘরটা 4 প্রকারে। তারপরে ঘরটা আমরা 3 প্রকারে ফিল করতে পারবো। তারপরে ঘরটা 2 প্রকারে ফিল করতে পারবো। আর লাস্টেরটার জন্য একটাই নাম্বার থাকবে, সেটা আমাদেরকে 1 প্রকারেই ফিল করতে হবে। তাহলে আমরা টোটাল কতগুলো ফোন নাম্বার পাবো যাদের শুরুতে 9 এবং 5 থাকবে? তাহলে দেখো এই সংখ্যাটাই হচ্ছে গুণফল। 8 into 7 into 6 into 5 into 4 into 3
ইন্টু 2 ইন্টু 1, 1 লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে এর যে গুণফলটা আসবে সেই গুণফলটাই হবে অ্যান্সার। তাহলে দেখো 2 3 6, 6 আর 4 24, এত পর্যন্ত 24 হয়ে গেল, 5 6 30। তাহলে 24 আর 30 গুণ করলে কত হবে? 24 3 72, 720। ওকে, আর এখানে 7 8 56। এদের গুণফলটা আমরা করে নেব। গুণফলটা কত আসবে? শূন্যটাকে আমি বাদ দিয়ে গুণ করছি। 2 6 12 2, হাতে থেকে 1, 6 7 42, 1 43, আর 5 দিয়ে গুণ করলে 5 2 10 0, হাতে রইল 1, 5 7 35, 1 36। তাহলে অ্যান্সারটা কত আসলো? 2 3 6 4 10 0, হাতে রইল 1 4, আর এই যে শূন্যটা আছে ওই শূন্যটা এখানটায় নামবে। তাহলে অ্যান্সার কত আসলো? 40320, 40320। তাহলে দেখো এতগুলো ফোন নাম্বার তৈরি করতে পারবো। বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যে জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, তারা এইভাবে ফোন নাম্বার তৈরি করে যে আমরা কতগুলো ফোন নাম্বার আসবে, যাদের শুরুতে 95 থাকবে। এবার তো এখানে তো আমাদের কি রিপিটেশন ডাজ নট অ্যালাউড হয়েছে, যে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না। যদি সংখ্যার পুনরাবৃত্তি হয়, মানে একই সংখ্যা যদি দুবার ব্যবহার করতে পারি, 3 দুবার বা 4 দুবার, এরকম যদি ব্যবহার করতে পারি, শুধু দুবার কেন, আমরা 3 বার 4 বারও ব্যবহার করতে পারি। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি আসবে? দু নম্বরটাও তো একই, যে 95 দিয়ে না ফোন নাম্বার শুরু হবে। 95 দিয়ে শুরু হলে দেখো একই নিয়মে টোটাল 8টা ঘর খালি থাকবে। 8টা 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8টা ঘরের মধ্যে তো আমরা যে কোনো সংখ্যা পুট করতে পারবো, কারণ এখানে কোশ্চেনে বলে দিয়েছে দেখো সংখ্যার পুনরাবৃত্তি হবে, মানে কোনো একটা সংখ্যা দুবার 3 বারও ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো এই ঘরে যে সংখ্যাটা বসাতে পারবো, সেটা তো এই 8টা অবশিষ্ট 8টা সংখ্যার মধ্যে যে কোনো একটা বস করাতে পারবো। এই ঘরটা তো দেখো অবশিষ্ট 8টার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। এই ঘরটাও তো অবশিষ্ট 8টার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। একই নিয়মে ক্রম অনুসারে সবার লাস্টের ঘরটাতেও দেখো 8টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। কারণ কি, প্রথম ঘরটা আমরা ফিল আপ করতে পারবো 8 প্রকারে, দ্বিতীয় ঘরটাও ফিল আপ করতে পারবো 8 প্রকারে, তৃতীয় ঘরটাও ফিল আপ করতে পারবো 8 প্রকারে। তাহলে দেখো কি হবে, 8, সেকেন্ডেরটাও 8, থার্ড নম্বরটাও 8, ফোর্থ নম্বরটাও 8, ফিফথ নম্বরটাও 8, সিক্সথ নম্বরটাও 8, সেভেন্থ নম্বরটাও 8। কটা হয়েছে? 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, আর একটা বাকি, 8টা। তাহলে এটা কিভাবে লিখতে পারবো? 8 হোল টু দি পাওয়ার 8। এর অ্যান্সার ফল যেটা আসবে সেটাই হবে উত্তর, যে আমরা এত প্রকারে ফোন নাম্বার তৈরি করতে পারবো। আইডিয়া আসছে? কিছুটা বোঝা গেছে স্টুডেন্ট? হ্যাঁ, ভিডিও শেষ হতে হতে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দেব। বিন্যাস সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, পুরো ডাউটস আমি ক্লিয়ার করে দেবো। দেখো নেক্সট তোমাদেরকে বলার, তোমরা এখনো যারা এস টু ডায়েরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা এক্ষুনি ইউটিউবে যাও, এস টু ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আরও এক্সপিরিয়েন্স টিচারদের ভিডিও ফ্রিতে দেখতে পাও।
তো স্টুডেন্ট আমরা কি আসবো এর নেক্সট আমরা কাউন্টিং শিখবো। কাউন্টিং শুধুমাত্র 1 2 3 4 কাউন্টিং না, আমরা শিখবো স্মার্ট কাউন্টিং। দেখো স্মার্ট কাউন্টিং কিভাবে আছে। স্মার্ট কাউন্টিং আমরা দুভাবে শিখতে পারবো। একটা সংযোজনের মূলনীতি, বাংলায় সংযোজনের মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। বাংলা নামটা শুনতে একটু কেমন কেমন লাগছে, কেমন লাগার কোনো কথাই নয়, কারণ এটাও তো একটা অঙ্ক। আর গুণনের মূলনীতি। তাহলে দেখো এই দুই প্রকার কাউন্টিং আমাদের আছে, একটা সংযোজনের মূলনীতি আর একটা গুণনের মূলনীতি। সংযোজনের মূলনীতিটা কোনটা? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। আর গুণনের মূলনীতিটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ আর অ্যাডিশন মানে যোগ। ওকে, সংযোজনের মূলনীতিটা সম্পর্কে আমরা প্রথমে শিখব। দেখো সংযোজনের মূলনীতি কি? যদি দুটি ভিন্ন ভিন্ন কাজের প্রথমটি পি প্রকারে এবং দ্বিতীয়টি কিউ প্রকারে সম্পন্ন করা যায়, তবে তাদের যে কোনো একটি পি প্লাস কিউ প্রকারে সম্পন্ন করা যাবে। শুধু দুটো কাজ কেন, তিনটে কাজ থাকতে পারে, চারটে কাজ থাকতে পারে, পাঁচটাও কাজ থাকতে পারে। প্রত্যেকটা কাজের জন্য সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার পাবো আমরা কাউন্টিং করে। তাহলে সেই প্রকারগুলোকে আমরা যোগ করে নেব, সেই যোগফল যেটা হবে ওটাই হবে অ্যান্সার। আমরা একটা কোশ্চেন এই কনসেপ্টের উপর একটা কোশ্চেন করব, দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণস্বরূপ মনে করো তোমাদের ক্লাসে, তোমরা যেই ক্লাসে পড়ছো 11, তোমাদের ক্লাসে 8 জন বালক এবং 6 জন বালিকা আছে। ঠিক আছে, একটি অঙ্ক ব্ল্যাকবোর্ডে করার জন্য তাদের মধ্য থেকে একজন বালক অথবা একজন বালিকাকে কত প্রকারে নির্বাচন করতে পারবেন? তাদের গণিত শিক্ষক, মানে আমি যদি তোমাদের গণিত টিচার হই, তাহলে আমি এই 8 জন বালক এবং 6 জন বালিকাকে কত প্রকারে নির্বাচন করতে পারবো? দেখো টোটাল বালক আছে তো 8 জন, তাহলে 8 জন বালক থেকে আমি একজন বালককে নির্বাচন করতে পারবো 8 প্রকারে। কেন একজনকেই আমি নির্বাচন করব? আমি তো দুজন বালককেও তো নির্বাচন করতে পারতাম। এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। দেখো ব্ল্যাকবোর্ডে তো একজন স্টুডেন্টই অঙ্ক করবে, দুজন স্টুডেন্ট তো একসাথে অঙ্ক করবে না, সেই জন্য আমরা একজন স্টুডেন্টকেই নির্বাচন করব। তাই 8 জন থেকে একজন বালক নির্বাচন করা যায় 8 প্রকারে। আর বালিকা আছে কতজন? 6 জন। তাহলে দেখো সেম একই প্রসেস, 6 জন ডট ডট দিয়ে দিচ্ছি, বালিকা এটা গার্ল, 6 জন বালিকা থেকে অ্যাপোস্ট্রফি এস হবে, 6 জন বালিকা থেকে একজন বালিকা নির্বাচন করা যায় কত প্রকারে? 6 প্রকারে। কারণ কি 6 জনের মধ্যে থেকে তো আমি একজনকে নির্বাচন করব। এক্সকিউজ মি, ছজন বালক থেকে একজন বালক নির্বাচন করেছি দেখো 8 প্রকারে। 8 জন বালক থেকে একজন বালককে নির্বাচন করে দিচ্ছি দেখো 8 প্রকারে। আর 6 জন বালিকা থেকে একজন বালিকাকে নির্বাচন করেছি 6 প্রকারে। তাহলে টোটাল দেখো আমাদের টোটাল কতগুলো প্রকার হলো? টোটাল কতগুলো প্রকার হলো? মোট 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 এই 8 আর 6 যোগ করে নেব। দেখো 8 আর 6 যোগ করে নিলে কতগুলো হলো? 14 প্রকার। তাহলে এই 14টাই হবে অ্যান্সার। ওকে, কত সোজা না? সিম্পল। আমাদের কাউন্টিং জানা থাকলে অঙ্ক একদম পুরো জলের মতো সোজা। তোমাদের ডাউট আরো কিছুটা ক্লিয়ার হয়ে গেল? দেখো আমি বলছি না, তোমাদের ভিডিও শেষ হতে হতে তোমাদের আমি বিন্যাস সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব।
নেক্সট টপিকে চলে আসি। নেক্সট যে বিষয়টার উপর জানবো সেটা হচ্ছে গুণনের মূলনীতি, কাউন্টিং এর সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকটা কি হবে দেখো, যদি কোনো একটি কাজ পি বিভিন্ন উপায়ে সম্পন্ন করতে পারে, কি এটা বিভিন্ন নয়, পি উপায়ে সম্পন্ন করতে পারে, এই বিভিন্নটা ভুল লেখা আছে ওখানে, যদি কোনো একটি কাজ পি উপায়ে সম্পন্ন করা যায় এবং কিউ উপায়ে যে কোনো এক উপায়ে সম্পন্ন করার পর দ্বিতীয় একটি কাজ কিউ উপায়ে সম্পন্ন করা যায়, তবে কাজ দুটি মিলিত হয়ে পি কিউ উপায়ে সম্পন্ন করা যাবে। দেখো কোনো একটি কাজ প্রথমে পি প্রকারে সম্পন্ন করা গেল, তারপরে ওই কাজটাই কিউ প্রকারে সম্পন্ন করতে পারবো। তাহলে দেখো এই দুটো সম্পন্নকে আমরা তাহলে গুণ করে নেব, তাই গুণফল যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটি ক্লাসে ভালো আবৃত্তির জন্য 4টি, উপস্থিত থাকার জন্য 5টি এবং খেলাধুলার জন্য দেখো 6টি পুরস্কার আছে। তাহলে আছে কত প্রকারে পুরস্কারগুলি বিতরণ করতে পারবো। দেখো এই পুরস্কারগুলো কত প্রকারে বিতরণ করতে পারবো। তাহলে ভালো আবৃত্তির জন্য 4টি পুরস্কার 4 জন ছাত্রের মধ্যে 4 প্রকারে বিতরণ করা যাবে। একই নিয়মে উপস্থিত থাকার জন্য, উপস্থিত প্রেজেন্ট, উপস্থিত থাকার জন্য কতগুলো পুরস্কার আছে? 5টি। তাহলে উপস্থিত থাকার জন্য 5টি পুরস্কার 5 জন ছাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করে দেওয়া যেতে পারে। 5 জন ছাত্রের মধ্যে 5 প্রকারে বিতরণ করা যায়। ওকে, এবার দেখো, এক্সকিউজ মি, এবার খেলাধুলার জন্য কতগুলো পুরস্কার আছে? গেমস 6টা, খেলাধুলা খেলাধুলার জন্য হচ্ছে দেখো 6টি পুরস্কার, পুরো সেম একই পদ্ধতিতে 6টি পুরস্কার, এটা ডট 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 একই। 6 জন ছাত্রের মধ্যে 6 প্রকারে বিতরণ করা যেতে পারে, বিতরণ করা যায়। তাহলে দেখো এখানে তাহলে মিলিতভাবে কত প্রকারে কাজটা সম্পন্ন হলো? প্রথমটা 4 প্রকারে, দ্বিতীয়টা 5 প্রকারে, তৃতীয়টা 6 প্রকারে। তাহলে সম্পূর্ণ করা যায় কত প্রকারে? পি ইন্টু কিউ। তাহলে এখানে 4 ইন্টু 5 ইন্টু 6 আসবে। তাহলে কত প্রকারে পুরস্কারগুলো বিতরণ করতে পারবো? তাহলে এখানটায় আমরা লিখব মোট তাহলে মোট 4 ইন্টু 5 ইন্টু 6। তাহলে কি হচ্ছে দেখো, 5 আর 4 গুণ করলে 20 হয়ে যাবে, 20 সাথে 6 গুণ, 6 দিয়ে 12, তাহলে অ্যান্সারটা হবে 120 প্রকারে, 120 প্রকারে। তাহলে এই যে পুরস্কারগুলো টোটাল 120 প্রকারে ছাত্রদের মধ্যে বিতরণ করে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা চলে আসি নেক্সট বিষয়। নেক্সট বিষয়টা কি দেখো, গৌণক এন। গৌণক এন সম্পর্কে আমরা শিখব। এই গৌণক এনটা কি? গৌণক এনটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। তোমরা এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে নতুন শিখবে ক্লাস 11-এই। দেখো ফ্যাক্টোরিয়াল এন
গৌণক n বা n ফ্যাক্টোরিয়াল, n লিখে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দেওয়া মানেই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটার রিপ্রেজেন্টেশন আরেকটা আছে, বা এটাকে আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারি ফ্যাক্টোরিয়াল n। দেখো এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন, উপর থেকে সোজা এসেছে, সোজা দিকে গেছে। এটা কিন্তু অ্যাঙ্গেল চিহ্ন নয়। তোমরা যে জ্যামিতি বা জিওমেট্রি করার সময় অ্যাঙ্গেল ব্যবহার করতে, এটা কিন্তু অ্যাঙ্গেল নয়, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল। ওকে, গৌণক n বা n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n কাকে বলা হবে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে গৌণক n বা ফ্যাক্টোরিয়াল n বলা হয়। তাই দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়? একদম 1 থেকে স্টার্ট হয়। 1 2 3 4 5 6 and so on। ওকে, তাহলে এই পুরোটাই হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল n। তাহলে ফ্যাক্টোরিয়াল n কে যদি আমরা বিস্তৃতি করে নিই, তাহলে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4 এইভাবে চলতেই থাকবে একদম n তম পদ পর্যন্ত। ওকে, তাহলে এটা আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখেছি। দেখো এই সমীকরণটাই যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে লিখতাম তাহলে কি হতো? প্রথমে n আসতো, তাহলে n এর চেয়ে 1 কম আসতো, n-1। তারপর দেখো n এর চেয়ে আরেক কমে যাবে, n-2। তারপরটাই n এর চেয়ে আরো 1, মানে এই n-1 এর চেয়ে আরো 1 কমে যাবে, n-3। এরকম করতে করতে আমরা এক সময় তো পেয়ে যাব 3 2 1। তাহলে দেখো আমরা সব সময় কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করব, যে ফ্যাক্টোরিয়াল n সমান n ইনটু n-1 ইনটু n-3 ইনটু ডট 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 সো অন, তারপরে 3 to 1। এই ফ্যাক্টোরিয়াল n সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে যাচ্ছি। বিস্তারিত জানবো কিভাবে? দেখো আমরা যদি লিখি ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4টা তোমরা প্রথমেই শিখেছিলে যে ফ্যাক্টোরিয়াল 4 কে কিভাবে ভাঙবো, যে সেই রাহুল, রোহিত, প্রিয়া, রিয়া, ওই গল্প যেটা বলেছিলাম ওই গল্পটাতেই। ফ্যাক্টোরিয়াল 4 মানে প্রথমে 4 বসবে, গুণিতক 4 থেকে 1 কমে যাবে 3, মানে বিয়োগ হয়ে বসবে। কারণ দেখো n এর মান 4, তারপরটা তো n-1 মানে 4-1 3 হবে। তারপরটাই দেখো কত আছে, n-2 মানে 4-2 মানে কত আসবে, 2 আসবে, ইনটু তারপরটাই দেখো n-3 মানে 1 চলে আসলো। এখানে কমপ্লিট, সবগুলো গুণ করে নাও। 3 2 6 4 24, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24। এবার ফ্যাক্টোরিয়াল 1 মানে তাহলে কত হবে? দেখো ফ্যাক্টোরিয়াল 1 কে আমরা তো লিখতে পারবো 1। এর পরেরটা দেখো কত হবে, এর পরেরটা আসবে 1-1 মানে তো 0 হয়ে যাবে, কিন্তু এখানে এই 1-1 কেসটা হবে না, এটাই কিন্তু জানার বিষয়। ফ্যাক্টোরিয়াল 1 মানে শুধুমাত্র 1 হবে, আর কিছু আসবে না। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। ওকে, এবার আমরা যদি আসি যে ফ্যাক্টোরিয়াল 0 বা 0 ফ্যাক্টোরিয়াল তো এমনিতে অর্থহীন, কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 1। যদি কোনো সময় এমসিকিউ এ অপশন থাকে যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত, 1 2 3 এবং অর্থহীন, তাহলে সেক্ষেত্রে তোমরা অর্থহীন অ্যান্সারটা ঠিক করবে। কিন্তু অর্থহীন যদি অপশনের মধ্যে না থাকে, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালু হবে 1। এটা আমরা অঙ্ক করার সময় এরকম ধরনের সমস্যা আমাদের আসবে যে ফ্যাক্টোরিয়াল 0 বা 0 ফ্যাক্টোরিয়াল, অনেক সময় স্টুডেন্টরা ভুল করে 0 লিখে ফেলে, তার অ্যান্সারটা 0 চলে আসবে। কিন্তু ফ্যাক্টোরিয়াল 0 বা 0 ফ্যাক্টোরিয়াল কখনোই 0 হবে না, ওটা সব সময় 1 হবে। খেয়াল থাকবে স্টুডেন্ট, ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। এবার আমরা যদি ফ্যাক্টোরিয়াল 6 ভাবি, ফ্যাক্টোরিয়াল 6 তো সেম একই প্রসেস, 6 × 5 × 4
ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সমান কত আসবে? 3 2 6 6 6 36 আর 5 6 20 মানে 72, 720। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720। ওকে স্টুডেন্ট, এবার দেখো ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 4 এগুলো খুবই তো ছোট ছোট সংখ্যা, তোমরা এইভাবে ভেঙে গুণ করে নিতে পারতে। কিন্তু এর অঙ্কের মধ্যে যদি কোনো একটা সংখ্যা চলে আসে যে ফ্যাক্টোরিয়াল 30, আমি এরকম ফ্যাক্টোরিয়াল চিহ্ন ব্যবহার করছি এখন, ফ্যাক্টোরিয়াল 30, ফ্যাক্টোরিয়াল 25, সেক্ষেত্রে কি তোমরা এইভাবে ভাঙবে যে 30 গুণিতক 29 গুণিতক 28 গুণিতক 27 করে? তাহলে তো গোটা পাতায় ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য তোমাদের কাছে দেখো গণক যন্ত্র আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটরের ফ্যাক্টোরিয়াল 30 বসিয়ে দাও, একদম সেকেন্ডের মধ্যে তোমাদেরকে মান বসিয়ে দেবে। ওকে স্টুডেন্ট, আচ্ছা নেক্সট যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে কি, দেখো এটা একটা উদাহরণ। দেখো যে উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার 1 আমাদের আগে করে আসছি, এটা উদাহরণ নাম্বার 2। 1 2 3 4 5 6 অঙ্কগুলির সাহায্যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি অযুগ্ম সংখ্যা গঠন হবে যদি সংখ্যা গঠনে কন্ডিশন আমাদের বলে দেওয়া আছে। দেখো একই অঙ্কে একাধিকবার ব্যবহার করা যাবে না, মানে একই অঙ্ককে একাধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে আমরা সমাধান করব, সলভ। আমরা 1 নম্বরটা সলভ করছি। তাহলে দেখো স্টুডেন্ট যে আমাদের অঙ্ক কি কি আছে, অঙ্কগুলো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই 6টা অঙ্কের সাহায্যে আমাদের কি সংখ্যা গঠন করতে বলেছে? দেখো এটা হাইলাইট করো আগে, যে অযুগ্ম সংখ্যা গঠন করতে বলেছে। অযুগ্ম সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, যারা 2 দ্বারা বিভাজ্য নয়, তারাই তো অযুগ্ম সংখ্যা স্টুডেন্ট। তাহলে তারাই যেহেতু অযুগ্ম সংখ্যা, তাহলে দেখো আমরা সেই ছোটবেলায় অঙ্ক শিখেছি একক, দশক, শতক। তাহলে 3টে আমরা ঘর করে নিই। প্রথম ঘরটা এককের ঘর, তারপরে ঘরটা দশকের ঘর, তারপরে ঘরটা শতকের ঘর। তাহলে এই ঘরটায় বসবে একক, তারপরে ঘরটায় বসবে দশক, তারপরে ঘরটায় বসবে শতক। দেখো এই 3টে অঙ্ক নিলেই তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন হয়ে যাবে। তাহলে দেখো আমাদেরকে অযুগ্ম সংখ্যা তৈরি করতে হবে। দেখো অযুগ্ম সংখ্যা যদি তৈরি করতে হয়, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে অযুগ্ম অঙ্ক কোনগুলো? 5, 3 এবং 1। তাহলে এককের ঘরে আমাদেরকে কি কি রাখতে হবে? এককের ঘরে রাখতে হবে আমাদেরকে 5 অথবা 3 অথবা 1। তাহলে দেখো এককের ঘরটা আমরা ফিল আপ করতে পারবো কত প্রকারে? 1 2 3, 3 প্রকারে আমরা দেখো এককের ঘর ফিল আপ করতে পারবো। কোনো সংখ্যা রিপিট হবে না। তাহলে দেখো এই 6টা সংখ্যার মধ্যে এখানে যদি একটা সংখ্যা বসে যায়, অবশিষ্ট সংখ্যা কত থাকে? 5টা। তাহলে দশকের ঘরটা আমরা ফিল আপ করতে পারবো কত প্রকারে? 5 প্রকারে। তাহলে দশকের ঘর ফিল আপ হয়ে গেলে শতকের ঘর ফিল আপ করতে পারবো আমরা 4 প্রকারে। তাহলে এভাবেই আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা লিখি এককের ঘর
একক। এর ঘর নির্বাচন করা যায়। কত প্রকারে? 3 প্রকারে, 3 প্রকারে। কেন 3 প্রকার? কারণ আমাদের অযুগ্ম সংখ্যা গঠন করতে হবে, তাহলে এককের ঘরে আমাদেরকে অযুগ্ম অঙ্কই ব্যবহার করতে হবে। এখানে অযুগ্ম অঙ্ক 5, 3, 1 তিনটে আছে, ওই জন্য দেখো 3 প্রকারে। এবার দেখো দশকের ঘর, দশক, তাহলে দশকের ঘর নির্বাচন করা যায় কিন্তু কত প্রকারে? তাহলে দেখো দশকের ঘর নির্বাচন করতে পারবো, টোটাল তো অঙ্ক সংখ্যা আমাদের 6টা, 6টার মধ্যে দেখো এখানে একটা সংখ্যা বসে গেছে, তাহলে অবশিষ্ট থাকে 5টা, তাহলে দশকের ঘর আমরা নির্বাচন করতে পারবো 5 প্রকারে। এবার দেখো শতক, তাহলে শতকের ঘর একই নিয়মে নির্বাচন করতে পারবো কত প্রকারে? 4 প্রকারে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা কত আসবে? তাহলে দেখো টোটাল 3, 5, 4 এর গুণ করে নেব, তাহলে মোট মোট 3 × 5 × 4, তাহলে 3, 5 এ 15, 15, 4 এ 60, তাহলে 60 হবে অ্যান্সার। তাহলে আমাদের বলেছে না একের দাগের উত্তরটা কি আসবে, যে একই অঙ্ককে একাধিকবার ব্যবহার করা যাবে না, তাহলে এরকম কতগুলো সংখ্যা গঠন করা যাবে? টোটাল 60টা সংখ্যা গঠন করা যাবে। ওকে স্টুডেন্ট, এবার নেক্সট সমাধানে চলে আসি। 2 নম্বরটা, দু নম্বরটাও একই পদ্ধতি, 2 নম্বরটাও একই পদ্ধতি। একক, দশক, শতক তিনটে ঘর করে নেবো, এটা এককের ঘর, মাঝখানেটা দশকের ঘর, লাস্টেরটা শতকের ঘর। এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে দেখো একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদেরকে অযুগ্ম সংখ্যাই গঠন করতে হবে। তাহলে দেখো এককের ঘরটা ফিল আপ করবো কত প্রকারে? এককের ঘরটাই তাহলে কি কি সংখ্যা বসতে পারে? হয় 5 বসবে, 5 না হলে 3 বসবে, 3 না হলে 1 বসবে। তাহলে এককের ঘরে 5, 3, 1 এই তিনটে সংখ্যাই বসতে পারে। তাহলে একই পদ্ধতিতে আমরা লিখবো এককের ঘর নির্বাচন করা যাবে 3 প্রকারে। তাহলে আমরা লিখি একক, একক এর ঘর একই হবে সংখ্যাটা, এককের ঘর নির্বাচন করা যায় 3 প্রকারে। ওকে স্টুডেন্ট, এবার দেখো এখানে তো রিপিটেশন অ্যালাউড, বলছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে, মানে রিপিট
হতে পারে। তাহলে দশকের ঘরটা ফিল আপ করতে পারবো কত প্রকারে বলো? দশকের ঘর কত প্রকারে ফিল আপ হবে বলো? দশকের ঘর তো 6 প্রকারে ফিল আপ হতে পারে। কারণ কি, এখানে তো রিপিটেশন অ্যালাউড। এখানে যে টোটাল 6টা আছে, 6টার মধ্যে যে কোনো একটা সংখ্যা ব্যবহার করে দিতে পারি। এককের ঘরেও যদি 5 বসাই, তাহলে দশকের ঘরেও আমি 5 লিখতেই পারবো। কারণ কি, এখানে একাধিকবার ব্যবহার করা যেতে বলেছে। এবার হচ্ছে শতক। শতকের ঘর, তাহলে শতকের ঘর দেখো কত প্রকারে ফিল আপ করা যেতে পারে। শতকের ঘরটাও তো সেম একই পদ্ধতি, 6 প্রকারে ফিল আপ করা যেতে পারে। কারণ আমি এখানে 5 বসালে এখানেও 5 বসাতে পারি, এখানেও 5 বসাতে পারি, তিনটেই 5 অযুগ্ম সংখ্যা। তাহলে দেখো মোট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তাহলে এখানটায় আমরা লিখব মোট এই 3 ইন্টু 6 এর অ্যান্সার যা হবে 6 6 36, 36 আর 6 গুণ করলে যা হবে 36 আর 3, তাহলে 36-এর সাথে যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলে কত আসে? 3 6 18, 8 আর থাকে 1, 3 1 3, 1 10, মানে 108। তাহলে টোটাল আমরা 108টা সংখ্যা ব্যবহার করতে পারবো। ওকে স্টুডেন্ট, ক্লিয়ার? নেক্সট, এই যে বিন্যাস অধ্যায়টা আমরা পড়লাম, এই বিন্যাস অধ্যায়ের কিছু নিয়মাবলী এবং কিছু সূত্রাবলী, সেই সূত্রাবলীগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে বিন্যাস করা যায়। ধরে নাও একটা জায়গাতে 10টা লাল রঙের বল আছে, সেখান থেকে বললো যে 4টে বল নিয়ে কত প্রকারে বিন্যস্ত করা যেতে পারে। মানে 10টা বল আছে, লাল বল এবং সবুজ বল মিলিয়ে টোটাল 10টা বল আছে, এবং সেখান থেকে আমরা যে কোনো 4টে বল নিয়ে কিভাবে বিন্যাস করব, সেই বিন্যাস নির্ণয় সূত্র হচ্ছে NPR। তোমরা এই সূত্রগুলো খাতায় নোট করে নাও, এই সূত্রগুলো অঙ্কেতে কাজে লাগবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস হচ্ছে NPR। ঠিক আছে, NPR, যেহেতু এটা পারমুটেশনের চ্যাপ্টার, ওই জন্য p ব্যবহার করা হচ্ছে। NPR সমান কি হবে? ফ্যাক্টরিয়াল n/n-r। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি যে 10টা বস্তুর মধ্য থেকে 4টে বস্তু, তাহলে 10p4। তাহলে 10p4 মানে কত হবে দেখো, উপরে আমরা লিখব ফ্যাক্টরিয়াল 10, নিচে হবে 10-4। 10-4 মানে কত হলো? 6 ফ্যাক্টরিয়াল। দেখো এই ফ্যাক্টরিয়ালটা আমরা কিভাবে ভাঙবো? ফ্যাক্টরিয়ালটাকে ভাঙবো, দেখো উপরে 10 1 কমবে 9, আবার 1 কমবে 8, আবার 1 কমবে 7, তারপরে আবার 1 কমবে 6। আর আমি ভাঙবো না, দেখো উপরে 6 কে ফ্যাক্টরিয়াল দিয়ে লিখে রেখে দিয়েছি, আর নিচে তো আগে থেকে ফ্যাক্টরিয়াল 6 আছে। তাহলে দেখো উপরে ফ্যাক্টরিয়াল 6 এর সাথে নিচে ফ্যাক্টরিয়াল 6 ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর যেগুলো পড়ে থাকবে ওদের মধ্যে মাল্টিপ্লিকেশন যেটা হবে ওটাই অ্যান্সার। 10 × 9 × 8 × 7। ওকে স্টুডেন্ট, সমাধানটা বোঝা যাচ্ছে? নেক্সট, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক এক প্রকার, q সংখ্যক দ্বিতীয় প্রকার এবং r সংখ্যক যদি তৃতীয় প্রকার, এবং বাকিগুলি যদি ভিন্ন হয়, এবং p q r এর যোগফল টোটাল n এর সঙ্গে সমান অথবা কম হতে হবে, তাহলে সবগুলিকে একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা x হলে x এর মান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল p ইন্টু ফ্যাক্টরিয়াল q ইন্টু ফ্যাক্টরিয়াল r। এই 2 নম্বর সূত্রটাও বেশি ব্যবহার হবে। n সংখ্যা বিভিন্ন বস্তু থেকে একযোগে 8টি বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r।
এবার এই তিনটে তো হলো বীজগণিতের সূত্রাবলী বিন্যাসের। এবার যদি শর্ত পোষিত বিন্যাস বলে দেওয়া হয়, বিন্যাসের মধ্যে যদি কোনো কন্ডিশন অ্যাড করে দেওয়া হয়, যেমন ধরো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে n - q p r বা n - q r, যেখানে q সংখ্যক বস্তু কখনোই একসঙ্গে থাকবে না। তোমাকে একটা উদাহরণ বলে দিয়ে দিল, একটা ব্যাগের মধ্যে লাল বল আছে, সবুজ বল আছে এবং হলুদ বল আছে। টোটাল 10টা বল আছে, তার মধ্যে লাল আছে, সবুজ আছে এবং হলুদ আছে। ওখান থেকে ধরে নাও তোমাদেরকে সবুজ বলগুলোকে নিয়ে বিন্যাস করতে হবে, সেখানে কিন্তু হলুদ বল থাকা চলবে না, তাহলে সেখানে হলুদ বলটা মাইনাস করে নিতে হবে, ওই জন্য এটা মাইনাস। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা n - q r - q গণিতক rp, যেখানে q সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে। দেখো আগেরটাই ছিল না, এখানটাই থাকবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে n - q r - q, যেখানে q সংখ্যক বিশেষ বস্তু আগে থেকেই নির্দিষ্ট স্থানে থাকবে, q সংখ্যক বস্তুর কোনো চেঞ্জ হবে না। একই নিয়মে দেখো আর দুটো শর্ত আছে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল q ইন্টু n - q r - q, যেখানে q সংখ্যক বিশেষ বস্তু যে কোনো ক্রমে আগে থেকেই নির্দিষ্ট থাকবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা r - q + 1 n - q p r - q, যেখানে q সংখ্যক বিশেষ বস্তু একটি নির্দিষ্ট ক্রমে একসঙ্গে থাকবে, মানে এলোমেলো থাকবে না, একসঙ্গে থাকবে। ওকে স্টুডেন্ট, বিন্যাস সম্পর্কিত যত ধরনের সমস্যা এই কন্ডিশন, যেই শর্তগুলো আমরা বললাম এই শর্তের মধ্যেই থাকবে। তোমরা অঙ্কটা ভালো করে পড়বে, পড়ে কীভাবে কাউন্টিং করতে হয়, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সেই বিষয়টা আগে, সেই নির্যাসটা আগে অঙ্ক থেকে তুলে নেবে। তাহলে তুলে নেওয়ার পর এখানে যে কোনো একটা সূত্রতে অ্যাপ্লাই করে দেবে, মানে যেই সূত্রটা প্রযোজ্য হবে, যে কোনো একটাতে না, যে সূত্রটা প্রযোজ্য হবে সেইটাতে অ্যাপ্লাই করে দেবে, তার আমাদের অঙ্ক মিলে যাবে। বিন্যাস সম্পর্কে অঙ্ক করার জন্য তোমাদের আরও ইন্টারেস্ট বেড়ে যাবে। আর একটা আছে লাস্ট নেক্সট টপিক, বৃত্তাকার বিন্যাস। এই বৃত্তাকার বিন্যাস তোমাদেরকে শিখতে হবে। এটা তোমাদের WBG এবং জি মেন বা জি অ্যাডভান্সের সিলেবাসে তো আছেই, তোমাদের টেক্সট বইতেও আছে। দেখো বৃত্তাকার বিন্যাস আমরা কাকে বলবো? কতকগুলি বিভিন্ন বস্তুকে বৃত্তাকারে বিন্যস্ত করাকেই বৃত্তাকার বিন্যাস বলে। উদাহরণস্বরূপ হচ্ছে আমরা দেখছি, ধরে নাও একটা বাড়ির ডাইনিং টেবিলে 4টে সিটস আছে, ওই 4টে সিটসের মেম্বার A B C D, তাহলে ডাইনিং টেবিলটাকে আমরা বৃত্তাকার হিসেবে এঁকে নিচ্ছি, এটা বৃত্তাকার ডাইনিং টেবিল, ঠিক আছে। এটা ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে আবার একটা ডাইনিং টেবিল আঁকতে হবে, সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশনে আর একটা, এন্ড লাস্ট পজিশন একটা ডাইনিং টেবিল, বৃত্তাকার ডাইনিং টেবিল। ওকে, এখানে 4টে মেম্বার আছে, 4টে মেম্বার, এ একটা মেম্বার, বি মেম্বার, সি এবং ডি। এই 4জনকে যদি আমরা ঘড়ির কাঁটায় বিপরীত দিকে ঘুরিয়ে দিই, মানে বিন্যস্ত করি বৃত্তাকার ভাবে, তাহলে এটা হচ্ছে বি পজিশনে চলে আসবে, তাহলে ওই পজিশনটায় বসবে এ, এখানটায় চলে আসবে বি, এখানটায় চলে আসবে সি, এখানটায় চলে আসবে ডি। আরেকবার যদি ঘুরিয়ে দিই তাহলে এটা এই পজিশনটা চলে আসবে বি এর পজিশনে,
তাহলে এখানটায় চলে আসবে এ, এখানটায় বি, এখানটায় সি, এখানটায় ডি। আরেকবার যদি ঘুরিয়ে দিই দেখো, এখানটায় এ চলে আসবে, এখানটায় এ, বি, সি, ডি। দেখো এই চারজন মেম্বারকে আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যে বিন্যস্ত করলাম, এই বিন্যস্তটাই হচ্ছে বৃত্তাকার বিন্যাস। ওকে, এই বৃত্তাকার বিন্যাস সম্পর্কিত সূত্রগুলো দেখো, n সংখ্যক বিভিন্ন বস্তুকে সবগুলিকে একযোগে বৃত্তাকার বিন্যাসে এক বিন্যাস করলে সেই বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে চারজন আছে, তাহলে চারজনের জন্য কতগুলো বিন্যাস হতে পারে? চারজনের জন্য 4-1 ফ্যাক্টরিয়াল। 4-1 ফ্যাক্টরিয়াল মানে কত? 4-1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে দেখো 3 ফ্যাক্টরিয়াল। এবার 3 ফ্যাক্টরিয়াল মানে কত হবে দেখো, 3 × 2 × 1, তাহলে টোটাল 6টা বিন্যাস হবে। ওকে, যদি আমি তো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরিয়েছি, যদি ঘড়ি কাঁটার ঘূর্ণনের দিক বরাবর এবং উল্টো দিক মানে বিপরীত দিক বরাবর এভাবে কোনো বৃত্তাকার বিন্যাসকে পৃথক করা না যায়, তাহলে বিভিন্ন বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে গঠিত বৃত্তাকার বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টরিয়াল বাই 2। দেখো শুধুমাত্র ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরলে তাহলে তার বিন্যাসটা হতো n-1 ফ্যাক্টরিয়াল। যেহেতু ঘড়ি কাঁটা বিপরীত দিকেও ঘুরছে এবং ঘড়ি কাঁটার দিকেও ঘুরছে, তাহলে দুবার হচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। ওকে, লাস্ট যে বিষয়টা আমরা জানবো, এটাই লাস্ট, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, শর্ট কোশ্চেনের জন্য আসে। দাঁড়া দেখো, n সংখ্যক খাম আছে তোমার কাছে, তোমার কাছে n সংখ্যক খাম আছে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 100টাও হতে পারে, 200টাও হতে পারে, n সংখ্যক খাম আছে। আমি জানি না তোমার কাছে কতগুলো খাম আছে। ওকে, n সংখ্যক খামের জন্য নির্দিষ্ট n সংখ্যক চিঠি আছে। কারণ কি, যতগুলো খাম থাকবে ততগুলো চিঠি তো থাকতে হবে, কারণ এক্সট্রা চিঠি বা এক্সট্রা খাম কিনে কি হবে, প্রত্যেকটাই ভুল খামে রাখা যাবে কত প্রকারে, মানে প্রত্যেকটা নির্দিষ্ট খামের চিঠি নির্দিষ্ট খামে না রেখে ভুল খামে কিভাবে রাখতে পারবো সেটা নির্ণয়ের সূত্র। দেখো আমাদের কাছে n সংখ্যক চিঠি আছে বা খাম আছে, তাহলে ফ্যাক্টরিয়াল n, থার্ড ব্র্যাকেট 1-1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল ডট 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 মাইনাস 1 n ইন্টু 1/1 ফ্যাক্টরিয়াল প্রকারে আমরা সেইগুলো ভুল খামে রাখতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও, তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে এই সূত্রে অ্যাপ্লাই করলে। n যদি যুগ্ম হয় তাহলে এই মাইনাসের সূচকটা প্লাস হয়ে যাবে তখন এটা, আর যদি অযুগ্ম হয় তাহলে মাইনাসটা মাইনাস হয়ে বাইরে বেরিয়ে এসে প্লাসটাকে মাইনাস বানিয়ে দেবে। তো স্টুডেন্ট, বিন্যাস সম্পর্কিত সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। তো স্টুডেন্ট, তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও এবং আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। তোমরা এখনও যারা স্টুডিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা স্টুডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, দেবে আরও ফ্রি ভিডিও পাবে, আমার মতো কোয়ালিটি টিচারদের এক্সপিরিয়েন্স ভিডিও পাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, বেস্ট অফ লাক।